আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা, বলছেন হাফিজ। এবং সর্বশেষ জানাবো তুষারের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে 190 কোটি টাকা বরাদ্দ, বলছেন ধর্ম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন, বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে 190 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদের মূল কাঠামো ঠিক রেখে ভেতরে নতুন আঙ্গিকে সাজানো হবে। তিনি আরো জানান, মসজিদ কমিটি স্বৈরাচারী বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বুঝে গেজেট প্রকাশ করা হবে। উপদেষ্টাদের কেউ কেউ সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত দাবি সাবেক সচিবের। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি এক বা দুইটি মন্ত্রণালয়ের ইঙ্গিত দিলেও নির্দিষ্ট করে কোনো নাম উল্লেখ করেননি। তবে তার দাবির পক্ষে প্রমাণ আছে বলে তিনি জানিয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে অতিথি বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বক্তব্যের শুরুতেই তিনি প্রশাসন ক্যাডারের দুর্নীতি নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু যারা গণ আন্দোলন করে আজকে চেয়ারে বসেছেন, অন্তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। কন্ট্রাক্ট ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হবে না, কোনো বদলি হবে না, এগুলোর প্রমাণ আছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত তথ্য আছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, যে উপদেষ্টাদের দুর্নীতি প্রমাণ হয়েছে, যে উপদেষ্টাদের পার্সোনাল অফিসারের অ্যাকাউন্টে 400 কোটি টাকা পাওয়া গেছে, যে উপদেষ্টার পিএস এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেছে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? যদিও কোনো উপদেষ্টার নাম উল্লেখ করেননি তিনি। এ সময় আব্দুস সাত্তার প্রশ্ন রাখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি প্রতিষ্ঠান নূরজাহান বেগম চালাতে পারেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ে একজন অনভিজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ডক্টর ইউনূস জানেন সেখানে কি হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 1 বছরে এই সরকার কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে উল্লেখ করে সাত্তার বলেন, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরে এসেছে, ফ্যাসিস্টদের বিচার হচ্ছে, জুলাই ঘোষণাপত্র হয়েছে, জুলাই সনদ শিগগিরই হবে। এছাড়া জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এই সরকারের বড় সাফল্য বলে মনে করেন তিনি। তিনি বলেন, বিগত সরকারের সময় বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের কেউ জেলে আছে, কেউ কেউ পালিয়েছে, ওএসডি হয়েছে বা চাকরিচ্যুত হয়েছে। এখান থেকে প্রশাসন ক্যাডার অফিসারদের শিক্ষা নিতে হবে। দুর্নীতির বিষয়ে আব্দুস সাত্তার বলেন, আমরা দুর্নীতি কমাতে পারি নাই। গতকাল আমি 2টি অভিযোগ পেয়েছি। এর মধ্যে এসিল্যান্ড একটি শিক্ষা প্রতিষ্ঠানের জমির মিউটেশন করার জন্য 30 লাখ টাকা ঘুষ চেয়েছে। আরেকজন ইউএনও যে টাকার আশেপাশে কর্মরত একটি কারখানার লেআউট প্ল্যান পাস করাতে 20 লাখ টাকা চেয়েছেন। আব্দুস সাত্তার বলেন, আমরা কিভাবে মানুষকে জবাবদিহি করব, কিভাবে মুখ দেখাবো, সবকিছুর একটা সীমা থাকা দরকার। তিনি বলেন, প্রশাসন ক্যাডার নিয়ে যে সমস্ত প্রশ্ন উঠেছে সেগুলোকে সঠিকভাবে মোকাবেলা করতে না পারলে আপনাদের ব্যবস্থা বিপন্ন হতে পারে। প্রশাসনের দলবাজির প্রসঙ্গ তুলে আব্দুস সাত্তার বলেন, অফিসার্স ক্লাব ছাড়াও আমি একটি রাজনৈতিক দলের অফিসে বসি। 2024 সালের 5ই আগস্টের পর ওই অফিসে শত শত হাজার হাজার কর্মকর্তাদের যাতায়াত শুরু হয়। এক সময় আমার বস তারেক রহমান আমার কাছে জানতে চাইলেন, এরা কারা, কি চায়, কি জন্য এখানে আসে। আপনাদের জন্য আমার মিথ্যা কথা বলতে হয়েছে। আমি বলেছি, আপনারা বঞ্চিত, প্রতিকার চাইতে আসেন। উনি আমাকে বলেছেন, ইন সার্ভিস কর্মচারীদের দলীয় অফিসে আসা ভালো লক্ষণ নয়, আপনি তাদের নিষেধ করে দেন। এরপর আমি পার্টি অফিসের গেটে নোটিশ টানিয়ে ইন সার্ভিস কর্মচারীদের দলীয় অফিসে আসতে নিষেধ করি, তাদের অফিসার্স ক্লাবে দেখা করতে বলি। সাবেক সচিব বলেন, দলবাজি এবং দুর্নীতি সহনীয় পর্যায়ে আনতে হবে, না হলে আপনাদের কপালে দুঃখ আছে। ডিসি, ইউএনও বা এসিল্যান্ড তারা যা ইচ্ছা তাই করতে পারবে না, অনেক জায়গায় বেইজ্জতি হবেন। এত টাকা পয়সা কোথায় রাখবেন? আমরা কিন্তু টাকা পয়সা বের করার পথ পেয়ে গেছি। গত সরকারের আমলে দেশ বিদেশে যে যাই করেছেন কোনো কিছু গোপন থাকছে না, বলেন তিনি। গত 15 বছরের দুর্নীতির রেশিওতে গত 1 বছরে ছাড়িয়ে যাওয়ার অপবাদ আছে। এর চেয়ে বড় লজ্জা আমাদের কি হতে পারে? উল্লেখ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের পর যারাই ক্ষমতায় আসুক তাদেরকে জুলাই সনদে স্বাক্ষর করে দায়িত্ব নিতে হচ্ছে। আপনারা হিসেব করে দুর্নীতি করবেন, এতে আপনার পরিবার, ব্যক্তিজীবন ধূলিসাৎ হয়ে যেতে পারে।
ইসলামী দলগুলোর সাথে জোট বাঁধছে বিএনপি, উচ্ছ্বাস আমজনতার। ইসলামী মূল্যবোধ ও ভাবধারা সহনীয় ইসলামিক মতবাদ বাংলাদেশের জাতীয়তাবাদীর সাথে মিশে রয়েছে, আর এই মতবাদকে মনে প্রাণে ধারণ করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কোনো ধর্মের প্রতি উগ্র আচরণ কিংবা জঙ্গিবাদ তত্ত্ব কখনোই বাংলাদেশিরা ধারণ করে না। বিএনপিও সে মতবাদ ও মুক্ত চিন্তা হওয়ায় সেই মূল্যবোধের উপর ভিত্তি করেই জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে একাধিকবার ক্ষমতায় গিয়েছে, সরকার গঠন করেছে। বিএনপির সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও ইসলামী দল ও সংগঠনগুলোর সাথে জোট বাঁধতে শুরু করেছে, আর এতেই রীতিমতো খুশির জোয়ার বইছে আমজনতার মাঝে। বিএনপি ভবিষ্যতেও ক্ষমতায় এসে সেই ইসলামিক মূল্যবোধকে মনে প্রাণে ধারণ করতে হবে, বিচ্যুতি হওয়া যাবে না কোনোভাবেই। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, এখান থেকে সরে আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো অবস্থা হবে দলটির। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে দুই ভাগে বিভক্ত করেছে বাংলাদেশের সাধারণ জনগণকে, মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার নামে পক্ষ বিপক্ষের শক্তি বলে আলাদা করেছে দেশের আমজনতাকে, সেই একই ভুল কোনোভাবে করা যাবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে করা দলটির উত্তরসূরিদের। দেশের ৯৯% জনগণই স্বাধীনতার পক্ষে, আর যে ১% বিপক্ষে তারাও কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি আর কখনো পারবেও না। এই বিষয়টি নিয়ে বিএনপির মতো দলকে মাথা ঘামানো যাবে না কোনোভাবেই। বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতাকামী, ধর্মপ্রাণ, মুসলমান, অহিংস, অসহিঞ্চ প্রকৃতির। কাল থেকে সেন রাজা কিংবা ব্রিটিশদের দোসর জমিদাররাও যখন শাসন করেছে বাংলা, তখনও কখনোই বড় ধরনের কোনো অভ্যুত্থানের ঘটনা ঘটেনি বাঙালিরা শান্তিপ্রিয় হওয়ার কারণেই। তাই বলে আবার কখনো পরাধীনতাকেও বরণ করে নেয়নি এদেশের আমজনতা। তাই তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতবাদ কিছুতেই গ্রহণ করা যাবে না বিএনপির মত দলকে। অবশ্যই মনোযোগ দিতে হবে ইসলামী দলগুলোর দিকে। এ বিষয়ে তারেক রহমানের প্রজ্ঞা মন জয় করে নিয়েছে এদেশের আমজনতার। মেজর জিয়া থেকে খালেদা জিয়া কিংবা হালের তারেক রহমান, তারা সবসময় সঠিক পথে ছিল, এবারও যেন ঠিক সেই ইসলামের পথেই এগোলো দলটি। সম্প্রতি দেখা যাচ্ছে দেশের কিছু আলিয়া মাদ্রাসা দখলে নিয়ে একটি রাজনৈতিক দল তাদের মতবাদ সুকৌশলে ঢুকিয়ে দিচ্ছে। স্পষ্ট করে বলতে গেলে ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করা জামায়াত ইসলামী, যে বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন দেশের সাধারণ জনগণ। আর বরাবরই ইসলামের পক্ষে থাকা রাজনৈতিক দল বিএনপি এবার এই বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনের সঙ্গে বৈঠক করে জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে উদ্বেগ জানিয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক এমপি ও নন এমপিভুক্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের সভাপতির সামনে। বর্তমান সময়ে জামায়াত ইসলামীকে দেখা যাচ্ছে নির্বাচন সামনে রেখে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোকে টার্গেট করে দখলে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিবিরপন্থী সব মতবাদ ঢুকিয়ে দিতে। এর পাশাপাশি মওদুদির আকীদা ব্রেইন ওয়াশ করার মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ঢুকিয়ে দেওয়া, যে আকীদা সাধারণ মুসলমানদের কাছে অত্যন্ত ঘৃণিত। এছাড়াও কোরআন হাদিসের বাইরে গিয়ে অসংলগ্ন অবাস্তব কিছু যুক্তি সামনে এনে মাদ্রাসা শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করানোর একটা পায়তারা চালাচ্ছে দলটি, যে বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বিএনপি। শুধু তাই নয়, ইতিমধ্যে বিএনপি হক্কানি আলেম সারসিনা পীর